আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। সারা দেশে সহিংসতায় এখন পর্যন্ত ৬৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত শতাধিক, এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও আছেন। এমন পরিস্থিতিতে ঢাকা সহ সারা দেশে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বলবো আজকের ৭১ সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। অতিথিদের একটু পরিচয় করিয়ে দিতে চাই শুরুতেই। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক এবং সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক আব্দুল মান্নান। আমাদের সঙ্গে আছেন রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হিলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাদের কাছে আসবো, তবে একটু দেশের সার্বিক পরিস্থিতির খবর একটু জেনে নেব এবং আন্দোলনের সহিংসতায় সারা দেশে অন্তত ৫০ জনেরও বেশি, যেমনটি বললাম যে ৬৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্য সহ ১৯ জন, নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৬ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, মুন্সিগঞ্জে ৩ জন, রংপুরে ২ জন, কুমিল্লায় ২ জন, বগুড়ায় ২ জন, বরিশালে ২ জন, জয়পুরহাটে ১ জন এবং রাজধানী ঢাকায় ১ জন মারা গেছে। এছাড়া হামলা হয়েছে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরও, আহত হয়েছেন অনেক সাংবাদিক। সহকর্মীদের কাছ থেকে পাঠানো তথ্য ছবি আছে, আমরা একটু প্রতিবেদন দেখে নেব শুরুতেই। সকালে রংপুর টাউন হলে অবস্থান নেন আন্দোলনকারীরা, আর আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন পায়রা চত্বর ও জাহাজ কোম্পানির মোড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খসরু মিয়া সহ মারা যান ২ জন। মাগুরাতেও আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি, ২ শিক্ষার্থী ফরহাদ হোসেন ও সুমন শেখ। মুন্সিগঞ্জ সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। অন্যদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা অবস্থান নেন সড়কে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের খবর সংগ্রহে গিয়ে আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জের রিপোর্টার মঞ্জুর রহমান এবং এটিএন বাংলার শহীদুল ইসলাম সুজন সহ বেশ কয়েকজন। সিলেট ও পটুয়াখালীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৭১ টিভির ২ সাংবাদিক হোসাইন আহমেদ সুজাত ও আহসানুল কবির রিপন। আমাকে দেখছে, দেখেই বলতেছে যে ও ৭১-এর সাংবাদিক সুজাত, ওকে ধরে ফেলো। তো ধরেই প্রায় ৩০ থেকে ৩৫ জন হামলাকারী তারা আমার উপরে সেই ঝাপটে পড়ে আমার মাথায় প্রচন্ড আঘাত করে, আমার এই যে হাতে ওইখানে মারে। খুলনায় বেলা ১১টা থেকে শহর জুড়ে তাণ্ডব শুরু করে আন্দোলনকারীরা। এ সময় তারা হাদিস পার্কের সামনে আওয়ামী লীগের অফিসে এবং শেরে বাংলা রোডে স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এরপর তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়। ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। জামালপুরেও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বনশ্রী হালদার, ৭১। এবার যাব আলোচনায়। সৈয়দ ইশতিয়াক রেজার কাছেই শুরুতে যেতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা, আমরা আজকে নিউজ রুমে যেটি দেখছিলাম, দুপুর থেকেই সারা দেশ থেকে হতাহতের খবরগুলো আসতে থাকে এবং প্রতি মুহূর্তে আমরা দেখছি সেই সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এবং একেবারে কোটা আন্দোলন থেকে এই পর্যন্ত সমস্ত ঘটনা প্রবাহ আপনার জানা, আজকের অবস্থা আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আসলে আছি এবং বাংলাদেশকে তো আজকে একটা দেশ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন প্রাণকে জনপদে পরিণত হয়েছে। একটা উন্মত্ততা চলছে, কে কার প্রাণ কেড়ে নিতে পারে, কে কাকে হত্যা করতে পারে, এরকম। খুব সম্ভবত আমাদের সাথে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা
সংযোগ স্থাপন করতে পারলেই আসবো। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যেটি ইশতিয়াক রেজাকেও প্রশ্ন করেছি, আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আসলাম এবং আমরা দেখছি যে কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীদের যে দাবি ছিল আন্দোলনকারীদের, সেই দাবি অনুযায়ী আমরা আপিল বিভাগ থেকে আদেশ পেলাম, যেটি বলছিলাম ঘটনা প্রবাহগুলো আমরা জানি। এবং এখন এসেও আজকেও আমরা দেখেছি তথ্য প্রতিমন্ত্রীও যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনার দরজা খোলা আছে। কিন্তু এমন একটা অবস্থায় এত মৃত্যু, সহিংসতার খবর, আপনার কাছে কি মনে হচ্ছে কেন এই সংঘর্ষ, এর পেছনের কারণ কি? মানে এইভাবে মানে আমার মনে হয় আমরা সকলেই জানি কেন এটি হচ্ছে। লুকানোর কিছু নেই বা এটি গোপন তো কিছু নয়। কেন এটি সরকারের একটি ভার্সন আছে এবং সরকারের বিরুদ্ধে বা অপোজিশনে যারা বলছে তারাও এটি বলছে। সো এটা খুবই ক্লিয়ার এবং এটা কনসাইজলি বলা যেতে পারে যে কেন হচ্ছে। প্রথম হলো কোটা আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজ তারা তাদের যে বিষয়টি ছিল সেটিকে এগিয়ে নিয়েছিল এবং জাস্টিফাইড ছিল। এটি 18 সালেও তারা করেছিল এবং সেটাকে জাস্টিফাইড মনে করা হয়েছিল এবং সেই জন্য কোটাটিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেকে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে করেছিলেন, কিন্তু আমরা তখন মুক্তিযোদ্ধারা কিন্তু আসলেই ব্যথিত হয়েছিলাম, কারণ আমাদের 30% কোটা ছিল। তো আমি তখন সদ্য চেয়ারম্যান হিসেবে শেষ হয়েছে, তো সন্তানরা এসে অবশ্যই বলেছিল, কিন্তু আমি বলেছিলাম ধৈর্য ধরতে হবে, যেহেতু রাষ্ট্র আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সুতরাং এটা যদি রাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে থাকে ঠিক আছে, এটিকে আমাদের মেনে নিতে হবে। আমরা ইনশাল্লাহ মুক্তিযোদ্ধা যারা আছি তারা অন্যান্য ভাবে উপকৃত হব, রাষ্ট্র দেখবে, জনগণ আমাদেরকে দেখবে। আমি খুব নমনীয় বিষয়টি নিয়েছি। কিন্তু জাস্ট একজন যতই আপনারা বলেন না কেন ওই কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধারা মেধাহীন ভাবে আসে, আসলে আমি বলবো একটা মেধাযুক্ত একটা সন্তান মুক্তিযোদ্ধার, সেই মেধাযুক্ত একটা মুক্তিযোদ্ধার সন্তান অত্যন্ত সুন্দর একটা পথে যে কোর্টের মাধ্যমে একটি বিচারের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে সরকার অবশ্য সেটিকে আবার বন্ধ করে দিয়েছে। প্রবলেমটা হয়েছে ধৈর্য ধরাটি। আমার মনে হয় যদি আজকে এই যে 263 জন মানুষের যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুটি প্রয়োজন পড়তো না যদি একটু ধৈর্য ধরা যায়। আমাদের ধর্মেও বলে যে ধৈর্যই সবকিছুর ফল। তো ধৈর্য যদি ধরতো কেউ, ধরেন যারা আন্দোলন করছে বা দাবি আদায় চাচ্ছে এবং যারা দাবি দেওয়ার জন্য চেষ্টা করছে বা একটু হয়তো দেরিও করেছে, কিন্তু এই ধৈর্যটা যদি ধরতো তাহলে আজকে আমাদের দেশ হয়তোবা এই যে অবস্থান, এই যে হত্যা, এটি হয়তো আমার মনে হয় তো এখন বিষয়টি গড়িয়ে গেছে অন্য জায়গায় এবং সরকারও বলছে, আমরা জনগণও দেখছি, যে মুক্তিযোদ্ধারাও দেখছে যে এটি সত্য কথা কিনা। কেউ হয়তো মানবে, কেউ হয়তো মানবে না, যে এই যে আমাদের ছাত্রদের যে আন্দোলনের যে ডিমান্ডটি ছিল, সেই ডিমান্ড হয়ে গেছে, আপনার পূরণ হয়ে গেছে কোর্টের মাধ্যমেই। আবার সেই কোর্টের মাধ্যমে কিন্তু এটিকে চলমান রাখা হয়েছে। কেউ বলবে চলমান রাখা হয়েছে ছাত্ররা নির্যাতিত হয়েছে, কেউ বলবে এটি চলমান রাখা হয়েছে যেহেতু রাজনৈতিক দলগুলো এটির সঙ্গে সংযুক্ত হয়ে তারা এটিকে ব্যবহার করার চেষ্টা করছে। এখন যে দলেই থাকুক না কেন, ঘটনাটি এটি সত্য যে এটি একটি ভয়াবহ রূপ নিয়েছে। দোষ দিতে পারা যায় কেউ কাউকে, যেমন আওয়ামী লীগ বলবে ওরা কি করেছে, আর তারা বলবে যে মৃত্যু হয়েছে সুতরাং আমরা এটিকে মানব না। তবে আমি মনে করি যে ছাত্রদের যে প্রাথমিক যে ডিমান্ড গুলো ছিল প্রায়ই হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রীও চাচ্ছেন কথা বলতে, কিন্তু তারা যাবে কিনা সেটিও কেউ বলতে পারছে। তবে একটা বিষয় বোঝা যাচ্ছে যে যদিও পেছন থেকে রাজনৈতিক শক্তি কাজ করছে, কিন্তু ছাত্রদেরকে দিয়ে কিন্তু তারা কালকে যে দাবিগুলো উত্থাপন করেছে, আমার তো দেখে মনে হলো যে বঙ্গবন্ধু যে দাবিগুলো উত্থাপন করেছিল মুক্তিযুদ্ধের আগ দিয়ে, ওরা তো এইরকম একটা দাবি করে বসেছে এবং সেইভাবে দেশকে চালাচ্ছে। ওরা বলছে যে সরকারি চাকরিজীবীরা সরকারি কাজ করবে না, মাসের শেষে বেতন নেবে, ট্যাক্স দেওয়া যাবে না, টাকা রেমিটেন্স হবে না। এটি তো রাষ্ট্রের
বিষয়ে তারা এগিয়ে গেছে। এখন এটি তো পথ ফেরার তো কোনো আমি রাস্তা দেখছি না। তারা যদি নমনীয় হয়, যদিও এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু সামনে আসছে না, তারা বলাচ্ছে তাদেরকে দিয়ে এবং তারাই বলছে, কিন্তু রাস্তায় যদি দেখা যায় ছাত্রর সঙ্গেও কিন্তু অবশ্যই অনেক অছাত্র এবং রাজনৈতিক কার্য যারা কাজ করে তারা আছে। তারা আছেন, যেমন এভাবে আপনি দেখতে পাচ্ছেন। যে আবারও আসবো আপনার কাছে, অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই। যেটি হেলাল মোরশেদ খান বললেন যে ছাত্রদেরকে সামনে রেখে দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন বিষয়ে সামনে নিয়ে আসছে, সেক্ষেত্রে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আপনি এখনকার পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে ধন্যবাদ। একই সাথে আমার সহ আলোচক যারা আছেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল মোরশেদ আমার অত্যন্ত আপন ঘনিষ্ঠজন, শহীদ ইশতিয়াক রেজা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমি হচ্ছি রাজপুতের একজন আন্দোলন করা মানুষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 67 সন থেকে। আমি অনেক আন্দোলন দেখেছি, শাহী বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, আবার মুক্তিযুদ্ধের আগে 69-এর গণ আন্দোলন। প্রত্যেকটা আন্দোলনে আমার সম্পৃক্ত থাকার রাজপথের একজন মানুষ হিসেবে সুযোগ হয়েছিল। তো আমি সেসব আন্দোলনের প্রেক্ষাপটে বর্তমান আন্দোলনকে যদি দেখি, যেটাকে আমরা এখনো বলছি কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন, হ্যাঁ, এটা আমি 1 মাস আগে আমিও বিভিন্ন টিভি চ্যানেলে ছিলাম, শহীদ ইশতিয়াক রেজাও ছিল। আমরা একটা কথাই বলেছি যে একটু ধৈর্য ধরো, যেটা হেলাল মোরশেদ বলেছেন, একটু ধৈর্য ধরো, এটা সমস্যা কোন ব্যাপারই না, এটা অলরেডি কোনো কোটাই নাই, এটি আদালতে আছে। সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সেই যেই আদেশটি 7 তারিখ চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার কথা ছিল, সেটি তিনি এগিয়ে এনে সম্ভবত 1 তারিখ নিষ্পত্তি করা হয়েছে। এখন বৈষম্য বিরোধী কোটা আন্দোলন বলতে আমরা যে কথাগুলো বলছি, আমিও বলছি, আপনিও বলছেন, আমরা সকলেই বলছি, সে আন্দোলন কিন্তু এখন আর নাই। এখন সেই আন্দোলন চলে গিয়েছে ভিন্ন আরেকটা প্রেক্ষাপটে। সে আপনি যদি আজকের যে চিত্রগুলি আপনারা দেখান, পত্রপত্রিকায় উঠে ছবিগুলো দেখান, লাইভ দেখান, সেখানে ছাত্র সংখ্যা তো খুব বেশি দেখা যায় না, দেখা যায় অন্যান্য মানুষ। অর্থাৎ এখন আর বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না বলে যেটা ছাত্ররা বলেছেন 1 দফার আন্দোলন, এইটাকে 1 দফার আন্দোলন মানে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে। আজকে হয়তো আপনি এটা পরে উল্লেখ করবেন, আজকে শেখ হাসিনা পদত্যাগ করলে সরকারের রূপরেখা কি হবে, এটা আমাদের কিছু কিছু সহকর্মী এটা ঘোষণা করে দিয়েছেন অলরেডি, যে সরকারের রূপরেখা এরকম হবে, সংবিধান করার জন্য 30 দিনের একটা সময় নিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়তে হবে, এরকম একটা রূপরেখা কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এখন আমি বিশ্বাস করি না কোনো ছাত্র এই ধরনের সংঘাত হানাহানিতে লিপ্ত হবে। এখানে আমি শুরু থেকে বলেছি, আমি ছাত্রদেরকে চিনি, ছাত্রদের নিয়ে তো আমি 50 বছরের বেশি সময় ধরে কাজ করছি। কোন ছাত্র এই কাজগুলো করবে না। আমি শেষ করি, কোন ছাত্র পুলিশকে পিটিয়ে থানার ভিতরে মেরে ফেলবেন। আরেকটা জিনিস হয়তো আপনি উল্লেখ করেন নাই বা হয়তো করবেন পরে, আমাদের অস্থায়ী সরকারের, মুজিবনগর সরকারের যিনি ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, শহীদ নজরুল ইসলামের ভাইয়ের বাড়িতে হামলা করে আজকে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এইটি কোনো ছাত্রের কাজ হতে পারে না। এখন যারা আন্দোলনটি করছেন তাদেরকে স্পষ্ট করে বলা উচিত যে এটির মধ্যে তারা নেই, কারণ তারা যদি থাকে, কোনো ছাত্র আন্দোলন বাংলাদেশে 52 সন থেকে একটি রাজনৈতিক দলের বা একাধিক রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়া বা শক্তি ছাড়া সফল হয় না। আমরা এই জায়গায় একটু বিস্তারিতভাবেই আলোচনায় আসবো। সৈয়দ ইশতিয়াক রেজাকে প্রথম প্রশ্নটি রেখেছিলাম, সে সময় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, তিনি তার বক্তব্য পুরোটা রাখতে পারেননি। সৈয়দ ইশতিয়াক রেজা, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, একদমই বলতে গেলে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি দাঁড়িয়েছে। আমরা দেখছি যে আওয়ামী লীগ নেতা কর্মী মন্ত্রী তাদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, এবং থানা হামলা, থানা লুট, থানার সদস্যদেরকে হত্যা করা এবং পিটিয়ে হত্যা করা, নৃশংসতা যে পর্যায়ে গেছে, এটি একটা থামাবার আমি জানি না কি উদ্যোগ নেওয়া হবে। তবে একটা কথা ঠিক যে 1 দফার দাবি যে মুহূর্ত থেকে ঘোষিত হয়েছে, এটি আর আসলে সাধারণ কোটা আন্দোলন নেই, এটি একটি রাজনৈতিক
কর্মসূচিতে পরিণত হচ্ছে এবং এই কর্মসূচিতে এখন রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে যোগদান করছে যারা সরকার বিরোধী রাজনীতি করে। ফলে এটা সরকার বনাম বিরোধী দল এবং একই সাথে ছাত্ররা তো আছে এবং অনেক সাধারণ মানুষের একটা অংশগ্রহণ হয়ে দাঁড়িয়েছে। আজকে যে কাণ্ডটি বাংলাদেশে হয়েছে এটা অনভিপ্রেত। আমরা ভেবেছিলাম 200 জন মানুষের মৃত্যুর পরে বাংলাদেশে একটা আলোচনার পরিবেশ আসবে, কারণ কোটা সমস্যার সমাধান হয়েছে, আদালতের মাধ্যমে হয়েছে, নির্বাহী বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু ধীরে ধীরে এটিকে যে জায়গায় নিয়ে আসা হয়েছে তাতে মনে হচ্ছে যে কোথাও না কোথাও থেকে একটা ইন্ধন আছে যে বাংলাদেশে একটি জ্বলন্ত পরিবেশ তৈরি করা হোক, এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। ছাত্র নেতারা যে সমস্ত কথা বলেছে দেশ কিভাবে চলবে, কিন্তু সেটা চালাতে গিয়ে যে মানুষের মৃত্যু হচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে, শ্রমিক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং এত বেদনার সব কাহিনী রচিত হচ্ছে, এখন তো তাদের দিক থেকে একটা আহ্বান থাকা উচিত যে আমরা বন্ধ করতে চাই। আমি সবাইকে সহিংসতার পথ থেকে সরে আসতে নির্দেশ দিচ্ছি, এটা একটা বলা উচিত, তাদের আহ্বান থাকা উচিত। দ্বিতীয় হলো সরকারের দিক থেকেও আমি বলবো যে প্রত্যেকটা রিয়াকশনই অনেক দেরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী গতকাল যখন বলেছেন যে আলোচনার দ্বার খোলা, ততক্ষণে কিন্তু অনেক সময় চলে গেছে। তার আগেই আসলে এই জায়গাগুলো পরিষ্কার করা দরকার ছিল। কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে যেসব অভিযোগ আছে তাদের ব্যাপারেও সরকারকে আসলে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল, তাদেরকে সামনে আনা হবে কিনা, এই কথাটা আমি আগেও বলেছি। কিন্তু এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে উভয় পক্ষ, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কঠোর হস্তে দমন করতে হবে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ তার তো একটা সীমাবদ্ধতা আছে। আমরা যে কারফিউটা দেখেছিলাম সেই কারফিউটাও কিন্তু সেই অর্থে কোনো কারফিউ ছিল না, মানুষ কারফিউর মধ্যে অনেক রিল্যাক্স চলাফেরা করেছে। এখন যদি কারফিউ আপনাকে দিতে হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হয়, তাহলে আসলে খুব কঠোর অবস্থানে যেতে হবে। আমরা দেখছি বিভিন্ন অফিসে গিয়ে তারা হামলা করছে, তারা লুট করছে। বাংলা মোটরে আমরা শুনলাম যে লুট করা হয়েছে। এইগুলো তো একটা ভালো লক্ষণ না। কোনো না কোনো একটা পক্ষ এখন অনেক সুযোগ সন্ধানী পক্ষ এখানে ঢুকে পড়েছে। কঠোর হস্তে এটিকে দমন করতে হবে, কিন্তু একই সাথে শেষ কথাটা বলি, শেষ কথাটি বলবার আগে সম্ভবত আবারও সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা বিরতির পর এসে আর এই যে বিষয় দুটি উঠে আসলো, কারফিউ এবং এই আন্দোলনের পেছনে রাজনৈতিক নেতৃত্ব, এসব বিষয় নিয়ে কথা বলবো। একটা বিরতির পর ফিরছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন একাত্তর সংযোগে এবং একাত্তর সংযোগে আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক আব্দুল মান্নান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান এবং সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা আবারও আলোচনায় ফিরে যাই। সৈয়দ ইশতিয়াক রেজা, এর আগে আমাদের প্রথম অংশে আমরা যখন কথা বলছিলাম সে সময় একটি বিষয় উঠে এসেছে যে যখনই এ ধরনের আন্দোলনগুলো হয় দেখা যায় যে ছাত্রদের আন্দোলনের পেছনে রাজনৈতিক নেতৃত্ব দৃশ্যমান হয়ে থাকে। এই আন্দোলনে কি সেটি স্পষ্ট কতখানি হয়ে উঠলো? কারা নেতৃত্বে এই বিষয়গুলো কি বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলগুলো তো সমর্থন দিয়েছে, বিএনপি সমর্থন দিয়েছে, আরো অনেক রাজনৈতিক দল তারা প্রকাশ্যে অংশ নিচ্ছে, বামপন্থী দলগুলো আছে, এবং শিক্ষকদের মধ্যে যারা রাজনৈতিক ভাবে বিভিন্ন দল করেন তারা তো এখানে অংশগ্রহণ করছে। এটাকে ঠিক লিডারলেস মুভমেন্ট বলা যাবে না, ছাত্র নেতারা নিজেরা এক ধরনের নেতৃত্ব দিচ্ছেন কোটা বিরোধী আন্দোলনে, কিন্তু পেছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে, এবং যারা সরকারের রূপরেখা ঘোষণা করছে শিক্ষকদের মধ্যে থেকে যারা। সুতরাং এটা একটা অর্গানাইজড অবস্থায় গেছে এখন, এবং সেই যাওয়ার কারণেই আসলে এক দফা ঘোষিত হয়েছে। এবং এখন যেটা মনে হচ্ছে যে আসলে এক দফাতে আসতোই, যত দাবি মানা হোক না কেন শেষ পর্যন্ত এক দফাতে আসতোই। যেটা ঘটেছে সেটা হলো এত মৃত্যুর মধ্য দিয়ে আসা, এত রক্ত এবং এত নৃশংসতা যেগুলো ঘটছে, সহিংসতা ঘটছে। এখানে আমি যেটা বলবো যে একটা আহ্বান থাকতে পারে ছাত্র নেতাদের যে এই সহিংসতা বন্ধের, এবং এখানে আলোচনার জায়গাটা কোথায়? যেমন এখন ধরেন প্রধানমন্ত্রী যদি বলেন যে আমি পদত্যাগ করলাম, তিনি কার কাছে? হয়তো রাষ্ট্রপতির কাছে করতে পারেন, প্রধান বিচারপতির কাছে করতে পারেন, কিন্তু সেটাই বা সমাধান কিভাবে আসবে সামনের দিনগুলোতে? আমরা একটা সাংঘাতিক রকমের লকড আপ সিনারিওতে পড়ে গেছি, আমরা বন্দি অবস্থার মধ্যে পড়ে গেছি, এবং যার যা ইচ্ছা সে তা করছে। দেশের মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ, এবং জীবন এবং সম্পদের বাঁচাতে গেলে প্রত্যেককে যার যার জায়গায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি জানি না ছাত্র নেতারা এখন এই সহিংসতা বন্ধের একটা নির্দেশ দিবেন কিনা, এবং একই সাথে যে কারফিউটা আছে সরকার যেটা চেষ্টা করছে তারও কিন্তু প্রথম কারফিউটা খুবই নিরামিষ একটা কারফিউ বলবো আমি, খুবই রিল্যাক্সড একটা কারফিউ ছিল।
কারফিউ যদি দিতে হয় কারফিউর মতন থাকুক, যেন সহিংসতা সৃষ্টিকারীরা, ধ্বংসকারীরা, হত্যাকারীরা প্রত্যেকে যার যার জায়গায় নিবৃত্ত হতে পারে। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আলোচনা হোক, আলোচনার মাধ্যমে সমাধান হোক। একটা কথা তো আমি আগেও বলেছি, এই সত্যিই বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও পরিসমাপ্তি ঘটেছে কিন্তু টেবিলে আলোচনা করে। আপনি দেখবেন ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত রাশিয়ার সাথে আলোচনা করেই থামবে। সুতরাং আলোচনার কোনো বিকল্প নাই। আলোচনার একটা জায়গা আমার মনে হয় এখনই তৈরি করা প্রয়োজন। জি, এবং সেটি ক্ষেত্রে কিভাবে করা যায়, সম্ভাবনা কতখানি, এটি নিয়ে আমরা আসব। তবে যেহেতু কারফিউর প্রসঙ্গটি উঠেছে এবং আমরা যেটি আমাদের খবরেও জানিয়েছি যে ঢাকা সহ সারা দেশে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু কারফিউ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং এতে বলা হয়েছে, আমরা যেটি জানতাম যে আজ রাত 9টা থেকে আবার কারফিউ জারি হওয়ার কথা ছিল, মাঝের সময়টা শিথিল ছিল, কিন্তু সেই সিদ্ধান্ত আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেখানটায় এসে আমরা দেখলাম যে বলা হলো যে ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে এবং দেশে চলমান পরিস্থিতিতে সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটিও কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানটায় হেলাল মোর্শেদ খান, আপনার কাছে আসতে চাই। নিরাপত্তা ঝুঁকির বিষয়টা সৈয়দ ইশতিয়াক রেজা তিনি এর আগেও বলছিলেন যে সবাই আসলে এক ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যেও পড়ে গিয়েছে এবং আগের কারফিউতে আমরা অনেক শিথিলতা দেখেছি। এখন আজকে যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গাটায় আপনি কি মনে করছেন? কিভাবে আসলে এই কারফিউ নিয়মগুলো এবং সেটি আসলে বলবৎ করা বা প্রয়োগ করার ক্ষেত্রে বিষয়টি কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আমি ওই ইশতিয়াক সাহেবের কথার রেশ ধরেই বলতে চাচ্ছি যে আমরা, উনি বলছেন কারফিউটাকে বলবৎ করতে হবে, আর এটাকে উনি একটা শব্দ বলেছেন, নিরামিষ কারফিউ বলেছেন। বিষয়টা অলমোস্ট প্রায় তাই, নতুন শব্দ চয়ন করেছে। ঠিকই আছে, কথা তাই বলেছেন এবং তাই মনে হচ্ছিল। আমি একটা বিষয়, আজকে কিন্তু মানুষের মনে সবকিছু ছাপিয়ে, রাজনীতি, ছাত্রনীতি, কোটা আন্দোলন, এই সবকিছু ছাড়িয়ে একটি বিষয় কিন্তু সর্বাগ্রে এসে দাঁড়িয়েছে, সেইটি হলো মৃত্যু। মৃত্যুটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনেও আঘাত করছে। এই যারা ধরেন রাজনীতি করে না, কিন্তু সাধারণ মানুষ, তারা হয়তো তার কেউ মারা যায়নি, কিন্তু অনুভব করছে এই মৃত্যুটিকে নিয়ে। এবং কথাটি বলতে গেলেই আর কোনো কথা না পেলে যে প্রথম শব্দটি উচ্চারণ করে, এত মৃত্যু কেন হবে, এটা হওয়া উচিত ছিল না। এটি কথা। যারা একটু সেইনলি চিন্তা করে, মানে যারা এটিকে নিয়ে চিন্তা করে, তাদের চিন্তা করা উচিত যে হ্যাঁ, মৃত্যুটি অনেক বেশি হয়েছে, কিন্তু আরো হবে কিনা জানি না। আমি এই মৃত্যুর বিষয়টিকে আমি চিন্তা করছি যে জুডিশিয়াল কমিটি একটা করা হয়েছে এই মৃত্যুর বিষয়ে ইনকোয়ারি করার জন্য। আমি একটা ভাগ করে দেখলাম যে কয়টি ভাগে এই মৃত্যুটি হয়েছে, কয়টি ভাগে। একটি গ্রুপ হলো দাবি প্রদানকারী গ্রুপ, যারা আক্রমণকারীও বলা চলে। প্রথম দিকে তারা আক্রমণকারী ছিল না, তারা ছিল অবরোধকারী। অবরোধও কিন্তু এক ধরনের আক্রমণ। অবরোধটি যখন রাষ্ট্রের উপরে হয় তখন সেটিও আক্রমণ হয়ে যায়। এটি হলো আক্রমণকারী বা অবরোধকারী, যারা রাষ্ট্রের উপরে অবরোধ করছে। এটি এক ধরনের জনগোষ্ঠী করেছিল বা ছাত্ররাই করেছিল, তার সঙ্গে কিছু ছিল, তাদের মৃত্যু হয়েছে। আবার আরেকটি হলো ডিফেন্ডার বা প্রতিহতকারী। এই কাজের বিরুদ্ধে যারা প্রতিহত করতে গেছে, এই প্রতিহতকারীরাও মৃত্যু হয়েছে, প্রতিহতকারীদেরও হতাহত হয়েছে। প্রতিহতকারী, আক্রমণকারী বা অবরোধকারী, এটি একটি বিশাল একটি অংশ যেটি হতাহত হয়েছে। এটি যারা আত্মরক্ষাকারী বলতে পারে, ডিফেন্ডার, আত্মরক্ষা করতে যেও আক্রমণ করতে হয়েছে, এটিকে বলে কাউন্টার আক্রমণ। তারপরে আসে কাউন্টার আক্রমণ বা পাল্টা আক্রমণ করছে। আক্রমণ হয়েছে, পাল্টা আক্রমণ করেছে। মনে করেন ছাত্ররা গাড়ি পোড়াচ্ছে, তাকে আক্রমণ করেছে পুলিশ, ছাত্ররা পাল্টা আক্রমণ করেছে, পুলিশকে ইটপাটকেল দিয়ে সেখানে মারা গেছে। এদিকে পাল্টা আক্রমণের কিছু মৃত্যু হয়েছে, বা এবং পাল্টা ডিফেন্ড করতে যেও কিছু মৃত্যু হয়েছে। সো প্রায় 5টি গ্রুপ হয়ে গেল। আর তাছাড়া একটি বড় অংশ আছে, সেটি হলো ইনোসেন্ট, অর্থাৎ যারা পথচারী বা দর্শক, যারা ইনভলভ না। এখানে কিন্তু এই মৃত্যুটিও আছে। তারপরে আছে ল এনফোর্সার। একটু আগে যেটা আমরা পেলাম যে 13 জন পুলিশ বাহিনীর মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। সো এই 5টা গ্রুপ কিন্তু মৃত্যু হয়েছে। এখন কেউ যদি বলে
যে এই মৃত্যু কেন হয়েছে, এই জন্যই আমরা নামবো। এখন প্রশ্নটা হলো যে কার মৃত্যু হয়েছে, কার জন্য আপনি নামছেন? আপনি কি ডিফেন্ডার হিসাবে, নাকি কাউন্টার আক্রমণকারী হিসাবে, নাকি আপনি কি আক্রমণকারী হিসাবে, নাকি আপনি ইনোসেন্টের আত্মীয় হিসেবে? এই যে বিষয়গুলো এতই কমপ্লিকেটেড যে আমি চিন্তা করছি জুডিশিয়াল কমিটির যে জাস্টিস সাহেবরা গেছেন এগুলো বের করতে, তাদের সেই কাজগুলো তারা যেন সুষ্ঠুভাবে করতে পারে। আর এদের শাস্তি চেয়েছেন আন্দোলনকারীরা, আমিও মনে করি শাস্তি হওয়া উচিত। কিন্তু এই 5টি গ্রুপকে যদি আপনি দেখতে যান তাহলে শাস্তি কিন্তু সব দলেরই হতে হবে, যদি নিরপেক্ষভাবে হয়। যদি জিতে যাওয়ার পরে অপরপক্ষকে দোষী বললে হবে না। আমরা কিন্তু এখন দুই দলের মধ্যেই কথা বলছি, অর্থাৎ জুডিশিয়াল ইনকোয়ারিটি হয়ে এটি যেন সঠিক যদি হয়, তাহলে আমি এই যে 5টা গ্রুপ বললাম, এই 5টা গ্রুপের ভেতরে সকলেই কিছু না কিছু ভাবে দোষী প্রমাণিত হবে এবং সব গ্রুপেরই মানুষ দেখা যাবে যে তারা কিন্তু দোষী হয়েছে। সো আমি মনে করি যে এই দোষ কিন্তু এক গ্রুপকে দিলে হবে না, এটিকে আমাদের নমনীয় হতে হবে এবং এটিকে বন্ধ করার জন্য ছাত্রদের যে দাবি সেটি সরকার তো বলেই দিয়েছে আলোচনার জন্য তারা তাদের দরজা খোলা আছে। ছাত্ররা যদি রাজি হয় তাহলে তো এগুলো আর হচ্ছে না। জি জি, এবং এটি সৈয়দ ইশতিয়াক রেজাও বলেছেন যে আসলে এই মুহূর্তে আলোচনা সংলাপ সেটি শুরু করা উচিত, কিন্তু তার সম্ভাবনা আপনারা কতখানি দেখছেন, এবং এই সংকট থেকে তো আমরা সবাই বের হতে চাই, এই উত্তরণের পথটাও কি হতে পারে এটি নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের কাছে। একটা সবশেষ বিরতি নিয়ে ফিরি বড়। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবশেষ বিরতির পর ফিরে এলাম, আপনারা আছেন একাত্তর সংযোগে। আমরা কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে সেই ঘটনা প্রবাহ এবং আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সারা দেশে যে সংঘাত সহিংসতার খবর আমরা পাচ্ছি এবং দেখলাম, তা নিয়েই কথা বলছি আজকে একাত্তর সংযোগে। এবং আজকের আরও একটি খবর হলো, সরকার সংঘাত চায় না, তাই আলোচনার জন্য দরজা খোলা রেখেছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, সরকার এখনও সহনশীল আচরণ করছে, কিন্তু সন্ত্রাসীরা নৈরাজ্য করছে। সন্ত্রাসীরাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে বলেও জানিয়েছেন তিনি। যে যা যা দাবি আছে, যে বিষয়গুলি আছে সমাধান করা যায়, কিন্তু আপনি কেওয়াস তৈরি করে সন্ত্রাস সহিংসতার মাধ্যমে কিছু করতে পারবেন না। তো আমরা ধৈর্য ধরেছি, আমরা এখনো ধরতে চাই। আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গসংগঠনের প্রচুর আছে, অনেক জনসমর্থন, সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যার ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল, এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা, সেটা দ্বার খুলে দেওয়া হলো। তারপরে দাবি ছিল বিচার, সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো। সকল দাবি পূরণ হয়ে গেল, তারপরও এখন হচ্ছে এক দফার দাবি। এবার অতিথিদের কাছে ফিরবো। অধ্যাপক আব্দুল মান্নান, আমরা তথ্য প্রতিমন্ত্রীর কথা শুনছিলাম এবং শিক্ষার্থীরা যখন তাদের কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ার সময়ও তাদের 8টি দফা যে দাবি ছিল, সেখান থেকে হত্যাকাণ্ডের বিচার তারা চেয়েছেন এবং অন্যান্য যে দাবিগুলো ছিল সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সেগুলোর কার্যক্রম শুরু হয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে, কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনাও হতে পারে। সেই তেমন একটি জায়গা থেকে আমরা দেখলাম যে গতকাল তাদের সেই দাবি এক দফায় চলে এসেছে, সরকারের পতন চাচ্ছেন তারা, এবং এমন একটি অবস্থায় সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আলোচনার দরজা খোলা আছে। আলোচনা বা সংলাপের সম্ভাবনা কি আপনি দেখছেন? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি এই আন্দোলনটি যখন শুরু হয়, মানে কোটা নিয়ে আন্দোলন, তখন যে কথাটি বলেছিলাম আজকে একই কথা আমি বলি, যে আমি প্রথমে বলি প্রত্যেকটা মৃত্যুই খুবই বেদনাদায়ক। যিনি মারা যাচ্ছেন, যাকে হত্যা করা হচ্ছে, সে কারো না কারণ হচ্ছে সন্তান, কারো না কারণ ভাই, স্বামী, বোন, যে হোক না কেন, এটা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। আমি প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমি তখনও বলেছিলাম এই আন্দোলনটি কিন্তু সঠিকভাবে নেতৃত্ব দিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে দিতে না পারলে যারা নেতৃত্বে ছিলেন তখন, এখন তো 158 জন নেতা, তখন ছিলেন 6 জন নেতা, তো সেই আন্দোলনটি বেহাত হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই হয়েছে। কিন্তু এখন দেখেন, ছাত্ররা প্রথমে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, তারপর তাদের 4 দফা, তারপরে 8 দফা, তারপরে 9 দফা। প্রত্যেকটি দফায় কিন্তু যৌক্তিক, আমি বলবো যৌক্তিক,
সেটি মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। সবকিছু হবে যেটা হেলাল মোর্শেদ বলেছেন, ইশতিয়াক রেজা বলেছেন, যে বিচার, প্রত্যেকটি ঘটনারই বিচার হওয়া উচিত। কেন ঘটলো, কেন পুলিশ গুলি চালালো। যেমন আজকে ঢাকার সিএমএম কোর্টের ভিতরে হামলা চালালো, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালের মধ্যে হামলা চালালো। আমি বললাম না, আমি জীবনে অনেক আন্দোলন করেছি, কখন আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটাবো একটু চিন্তাও আমাদের মাথায় আসে নাই। তো কোর্টের মধ্যে হামলা চালালো, হসপিটালে হামলা চালালো, পুলিশের থানায় গিয়ে পিটিয়ে 13 জনকে হত্যা করা হলো। আবার পুলিশ একজন অফ ডিউটি পুলিশ বাড়িতে ফিরছিল কদিন আগে, সেই শনির আখড়ার ওখানে তাকে মেরে গাছের সাথে বা পোলের সাথে ঝুলিয়ে দিল। এরকম নৃশংসতা আমি কখনো দেখি নাই। এখন যে কোনো আন্দোলনের পিছনে একটা রাজনৈতিক শক্তি থাকে। ছাত্র আন্দোলন যদি 52, 66, 67, 68, 69 দেখেন, সবগুলো আন্দোলনের পিছনে একটা রাজনৈতিক শক্তি ছিল। এখন ছাত্রদের উচিত তাদের, আমি একজন শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে অনুরোধ করতে চাই, আপনাদের সকল দাবি মানা হয়েছে। যা যা দাবি সময় লাগবে সেটা একটু সময় দিতে হবে। আপনারা যে কাজে নাই রাস্তায় নেমেছিলেন সেই কাজ ধরে নেন যে সমাধান হয়েছে। এখন যদি আপনারা ফিরে না যান, তাহলে আপনাদের সামনে ব্যবহার করে পিছনে যে একটা শক্তি আছে সেটা আপনাদেরকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য সাধন করতে হবে। আর সেটা যদি আপনারা জানি, তাহলে আপনারা প্রকাশ্যে বলে দেন আমাদের পিছনে ওই এখন রাজনৈতিক শক্তিগুলো বলছে আমরা আছি, আমাদের কর্মীদের বলছি রাস্তায় নামতে, এটা তারা বলছে। আপনারা বলেন হ্যাঁ আমাদের পিছনে বিএনপি আছে, জামাত আছে, বামপন্থী ঘরানার লোকজন আছে, সেটা অন্য একটা, তখন অন্যদিকে চলে যাচ্ছে ব্যাপারটি। এখন আমি আবারও বলি, আমার কোনো ছাত্র এই ধরনের সহিংসতায় জড়িত হতে পারে না। প্রত্যেকটা ছাত্রই আমি মনে করি অত্যন্ত বিবেকবান। তারাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের চোখ দিয়ে 30 লক্ষ শহীদ বাংলাদেশ যে দেখতে চেয়েছিল, সে বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে। সেই অবস্থায় আমি আবারও তাদের কাছে সবিনয় অনুরোধ করব, তোমাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে, যেগুলো একটু সময় লাগবে, সময় দিতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চেয়েছে, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। কোনো দাবি, এবং তিনি বলেছেন আমার দরজা সবসময় উন্মুক্ত। গণভবন গণ মানে জনগণের ভবন, সকলের জন্য উন্মুক্ত। অনেক ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান, অনেক ধন্যবাদ। আমরা সৈয়দ ইশতিয়াক রেজা, সংকট উত্তরণের পথ আপনি কি দেখছেন? আপনি সংলাপের কথা বলেছেন বড় বড় যুদ্ধ সংলাপের টেবিলেই সম্পূর্ণ হয়ে শেষ হয়েছে। আমি যেটা বলি যে দেখেন, ছাত্রদের আন্দোলন শুরু থেকে তারা বলছে এটা অরাজনৈতিক আন্দোলন। এখন তাদের আন্দোলনে যখন রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে, তাদের কিন্তু সেই বক্তব্যটা ছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই না, আমরা চাই এটা ছাত্র জনতার সাধারণ আন্দোলন হোক। রাজনৈতিক শক্তি চলে আসছে এবং এখানে একটা কনটেক্সট তৈরি হয়েছে, জামাত বিএনপি নিষিদ্ধ, জামাত শিবির নিষিদ্ধ হয়েছে বলে সবকিছু মিলে একটা ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মানুষের জীবনহানি ঘটছে, হিংস্রতা হচ্ছে। এইটা যেন সকলের মাথায় থাকে যে আমরা কিভাবে সেটা বন্ধ করতে চাই। যে কোনো কিছুতে কিন্তু স্থগিতাদেশও আসে, স্থগিত করতে, যে আপাতত আমরা স্থগিত করলাম, পরে দেখবো। হিংস্রতা থামানোর জন্য আন্দোলন তো স্থগিত করা যায়। এরশাদ বিরোধী আন্দোলন বহুবার স্থগিত হয়েছে, আইয়ুব বিরোধী আন্দোলন বহুবার স্থগিত হয়েছে, এমনকি যুদ্ধ কিন্তু ট্রুস করা হয়। হেলাল ভাই এখানে আছেন, যে সেখানে কিন্তু যুদ্ধ বিরতি দেওয়া হয়। সুতরাং এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করা উচিত, মানুষের জীবন বাঁচাতে, সম্পদ বাঁচাতে। সবচেয়ে বড় কথা, একটা নৈরাজ্যের দিকে পুরো দেশটা চলে যাচ্ছে, প্রতিটা জনপদ হিংস্র হয়ে উঠছে। এই থেকে দেশটাকে বাঁচানোর সকলের চেষ্টা থাকা উচিত। ধন্যবাদ। আপনার মন্তব্য সংক্ষেপে নেব। যে আমি শুধু এইটুকু বলবো যে ছাত্ররা যে দাবিগুলো পেশ করেছে কালকে, এটা আমার মনে হয় তারা রেড লাইন ক্রস করে গেছে। এটি এই নেতা, যে কয়েকজন ছাত্র নেতা আছে, তাদেরকে কোনো না কোনো ভাবে পেছন থেকে রাজনৈতিক ভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। না হলে ছাত্ররা এই ধরনের ডিমান্ড বা এই ধরনের দাবি সাধারণত করার কথা না। তবে তাদের একটা এক্সকিউজ শুধু একটাই ছিল, যে এত মৃত্যু হওয়ার কারণেই পতনের জন্য আমরা বলছি, যেটি মৃত্যুর বিষয়টা তো আমি এক্সপ্লেন করেই দিই। সো আমি মনে করি যে এখন তাদের এই দাবি থেকে সরে আসা উচিত এবং নেগোসিয়েশনে বসা উচিত, এবং রাজনৈতিকভাবে যে দলগুলো বা যারা তাদের পিছনে ছিল তাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করা উচিত। তাহলে সরকার তার শক্তি প্রয়োগ করে রাজনৈতিক দলের যে অসাংবিধানিক যে চিন্তা ভাবনা, জোর করে পদত্যাগ করানো, এটি বোধহয় সরকার
ডিল করতে পারবে রাজনীতিবিদদের সাথে কথা বলে বা তাদের সাথে আলাপ। ছাত্রদেরকে এর মধ্যে না রাখলে আমার মনে হয় আমাদের দেশের জন্য সম্পদ হবে এবং রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতিবিদরাই আলোচনা করে এটিকে শেষ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। জি জি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই সংঘাত সহিংসতা আমাদের কারোই কাম্য নয়। আমরা আশা করছি, প্রত্যাশা করছি যে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগে।